সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের আয়োজন এই সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি বন্যা। আলাপে আমন্ত্রণে আমাদের সঙ্গে আজকে আছেন ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, পরিচালক প্রশাসন, প্রধানমন্ত্রী কার্যালয়। চলুন কথা বলি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সঙ্গে। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। কেমন আছেন? ভালো আছি। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। এই যে এত দায়িত্ব নিয়ে আছেন, নিজের জন্য তো কখনো সময় পান, সেই সময়টা আসলে কিভাবে এনজয় করেন? আদৌ কি পান সেই সময়টা? বিশেষ করে আমরা যারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করি, এবং এটা বলতেই হবে একজনা যারা প্রজাতন্ত্র কর্মে নিযুক্ত তাদের জন্য সরকার প্রধান এবং বিশেষ করে বঙ্গবন্ধু কন্যার সাথে কাজ করা একটি পরম সৌভাগ্য, এবং পাশাপাশি সারা দেশের জন্য ভাবা যায় এবং সারা দেশের জন্য কাজ করা যায়, বিশেষ করে মানুষের জন্য কাজ করা যায়, যেটা অন্য কোথাও কাজ করা অনেকটা সীমিত সুযোগ পাওয়া যায়, কিন্তু এটার সুযোগটা অবারিত, অনেক বেশি। সেই এত ব্যস্ততা নিজের জন্য সময় কি কখনো পাওয়া হয় নাকি? নিজের সময়টাও আপনি অন্যের জন্য দিয়ে দেন বিলীন করে? সেটা দেওয়ার সাধারণত আমরা যে সময়টা পাই সেটা চেষ্টা করি, আমার যে পরিবার রয়েছে, আমার সন্তান রয়েছে, তাদেরকে তো বড় করতে হবে, কারণ এরাও একসময় দেশকে যাতে সেবা দিতে পারে সেই অনুযায়ী গড়ে তুলতে পারে। আমরা প্রত্যেকটি মানুষ যদি তার পরিবার, তার সন্তান, তার এই সমাজ এবং এই গণ্ডিকে যদি বড় করে তুলতে পারি, মানুষের মতো মানুষ করে তুলতে পারি, পুরো জগৎই বদলাবে। আমি বদলালে জগৎ বদলাবে। ডেফিনেটলি। একটু আগে বলছিলেন সফল, আসলে বাংলাদেশ দুবার গতিতে এগিয়ে চলছে এবং সফলতার প্রতিটি জায়গায় আমাদের সফলতার ছোঁয়া আছে। তারপর যদি আপনাকে বলি যে সফলতার কোন কোন বিষয়গুলো আপনার কাছে খুব বেশি ভালো লাগার, কি বলবেন? ধন্যবাদ। যদি আমরা একটু পিছন ফিরে তাকাই, বাংলাদেশ যখন 1971 সালে বঙ্গবন্ধুরা নেতৃত্বে স্বাধীন হয়, তখন অনেকেই স্বাধীনতার বিরোধিতা করেছে দেশে বিদেশে, কিন্তু দেশ স্বাধীন হলো বঙ্গবন্ধুর নেতৃত্বে। তারপর কিন্তু এই যে দেশকে উপরে উঠতে পারবে না, টিকে থাকতে পারবে, এরকম নানান কথা হয়েছে। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, আপনি দেখবেন যে হেনরি কিসিঞ্জার উনি বলেছেন বাংলাদেশকে ব্র্যান্ডিং করেছিলেন যে তলাবিহীন জুড়ি, বটমলেস বাস্কেট। ঠিক তারপরে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে এটা একসময় দুর্ভিক্ষ দেখা দিল, দারিদ্রতা দেখা দিল ইত্যাদি চিন্তা করে কিন্তু 1976 সালে যদি একটা বইয়ের কথা আপনি যদি চিন্তা করেন, তাহলে দেখবেন ওই সময় একটি বই প্রকাশিত হয়েছিল, বাংলাদেশ আর টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট। এটার অর্থ হলো যে যদি বাংলাদেশে উন্নয়ন করা যায় তাহলে বিশ্বের সব দেশে উন্নয়ন করা যায়, অর্থাৎ বাংলাদেশের অবস্থাটা এতটাই খারাপ। এটা লিখেছিলেন নরওয়ের একজন বিখ্যাত অর্থনীতিবিদ এবং ব্রিটিশ একজন অর্থনীতিবিদ। এই দুজনের ছিল যে বাংলাদেশে আসলে ডেভেলপমেন্টটা খুবই কঠিন কাজ। এই ভদ্রলোকরাই পরবর্তীতে 2007-এ কিছুটা পরিবর্তন হয়ে বলেছেন যে ইয়েস, বাংলাদেশ পরিবর্তন করেছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু সেটা সীমিত তবে তাৎপর্যপূর্ণ। পরে দেখেন উল্টিয়ে গেছে নিয়ম, কারণ যখনই বঙ্গবন্ধু কন্যা সরকার ক্ষমতায় আসলো, উন্নয়ন মহাসড়কে যখন বাংলাদেশ চলে আসলো, তখন 2012 সালের 3রা নভেম্বর ইকোনমিক্স পত্রিকায় একটি বিখ্যাত লেখা বেরিয়ে এলো বাংলাদেশ সম্পর্কে। সেখানে বলা হলো যে আউট অফ বাস্কেট, সেই একই বাস্কেট, আউট অফ বাস্কেট, সেখানে বলা হলো যদি বাংলাদেশ যে উন্নয়ন করেছে এটা সারা বিশ্বের জন্য উন্নয়নের মডেল। একটা সময় যারা বলেছে তলাবিহীন জুড়ি, তারাই বলেছে বাংলাদেশে যদি যে হারে উন্নয়ন করেছে সেটা অন্য দেশের জন্য উন্নয়ন মডেল হিসেবে পরিণত হবে। এখন শুধু আমি এক কথায় বলি, সবচেয়ে বড় উন্নতি কোথায়? একটা সময় আমাদের ছিল নিম্ন আয়ের দেশ, আমরা এখন নিম্ন মধ্য আয়ের দেশ। এই বঙ্গবন্ধু কন্যার হাত ধরে নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছি। চরম দারিদ্র্য সীমার হার আমরা যেখানে প্রায় 30% ছিল, সেখান থেকে আমরা 12.9 নামিয়ে এসেছি। তো সুতরাং অনেক ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি, তথ্য প্রযুক্তি ছোঁয়া লেগেছে। সুশাসনের দিকে আমরা অনেকটা এগিয়ে যাচ্ছি। শিশু মৃত্যু, মাতৃমৃত্যু, বিশেষ করে সামাজিক যে প্রান্তিক জনগোষ্ঠী আছে তার যে অধিকারগুলো সুরক্ষার ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। তারপর ডিজিটাল বাংলাদেশের অনেক কিছু এখন ডিজিটাল বাংলাদেশ বলছি, তো এটাও কিন্তু উন্নয়নের একটি বিশাল জায়গা যে আমরা এখন বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ বলছি এবং করব সেই লক্ষ্য আমাদের। একটু জানবো যে ডিজিটাল বাংলাদেশের কোন কোন কার্যক্রমগুলো খুব বেশি সফলতার জায়গা জুড়ে আছে? এখন ডিজিটাল বাংলাদেশের পাশাপাশি বলা হয় ডিজিটাল অর্থনীতি। এই যে গতকাল আজকের যদি পত্রিকা দেখেন আপনি, আমাদের মাননীয় তথ্য প্রযুক্তি যে প্রতিমন্ত্রী রয়েছেন তিনি ডিজিটাল অর্থনীতির কথা বলেছেন। এখন বাংলাদেশের সবকিছু কাজই কিন্তু ডিজিটাল পদ্ধতিতে করা সম্ভব, এবং ডিজিটাল পদ্ধতিতে আমরা ধরেন সারা বিশ্ব যেখানে টপ ডাউন অর্থাৎ উপর থেকে নিচের দিকে যায় তথ্য প্রযুক্তি বা মানুষের সেবা বা অধিকারগুলোর ক্ষেত্রে, আর বাংলাদেশ এগিয়েছে বর্তমান সরকারের নেতৃত্বে
উল্টো দিক থেকে আপনি চিন্তা করে দেখেন যে প্রান্তিক জনগোষ্ঠী থাকে কোথায়? গ্রামে। এবং তাদেরকে যাতে ডিজিটাল ডিভাইড না হয়ে যায়, এই জন্য আমাদের দেশে তথ্য প্রযুক্তির সেবার ক্ষেত্রটা শুরু করা হয়েছে মানে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে। প্রায় 5,000-এর উপর ইউনিয়ন ডিজিটাল সেন্টার রয়েছে। এই ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো দিয়ে আমরা প্রায় 5 কোটি, বছরে 5 কোটি লোককে সেবা দিতে পারি। এবং এতে একটা সুন্দর, সমস্ত বিশ্বের জন্যই একটি দারুণ মডেল তৈরি করা হয়েছে। মডেলটি কি? ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আমরা কাউকে স্থায়ীভাবে নিয়োগ দিই না। এখানে একজন উদ্যোক্তা থাকে পুরুষ, একজন উদ্যোক্তা থাকে নারী, এবং তারা জনগণকে আমাদের একটা নির্ধারিত খুবই স্বল্প মূল্যে একটা সেবা মূল্য ধার্য করা থাকে। এই সেবা মূল্য দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা দেয়, যার ফলে তারা কিন্তু বছরে 5 কোটি টাকা আয় করে। এবং এটা হলো আমরা যেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলি। এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের একটা দারুণ একটা মডেল হলো ইউনিয়ন ডিজিটাল সেন্টার, যেখানে একজন নারী উদ্যোক্তা এবং পুরুষ উদ্যোক্তা, অর্থাৎ নারীর ক্ষমতায়ন, সমান অধিকার, এইগুলো যাকে পিছিয়ে না পড়ে তথ্য প্রযুক্তির দিক থেকে। আর পাশাপাশি এই কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এটুয়ে একটি কর্মসূচি রয়েছে, আপনারা জানেন, অ্যাক্সেস টু ইনফরমেশন। এই অ্যাক্সেস টু ইনফরমেশনের যে সেবাটা, এরা কোঅর্ডিনেশনের কাজটা করে। তো এখানে দেখা গেছে যে বাংলাদেশের যে ইয়ে আছে, তো জাতীয় তথ্য বাতায়ন, যেটাকে আমরা বলি ওয়েব পোর্টাল, আমাদের প্রজাতন্ত্রের সমস্ত সরকারি অফিসগুলোর জন্য 25,000 একটা ওয়েব পোর্টাল আছে সংযুক্ত বিভিন্ন 25,000 দপ্তরে। তার জন্য কিন্তু 2015 সালে বাংলাদেশ ওএসএস অ্যাওয়ার্ড পেয়েছে। সুতরাং এটা হলো বাংলাদেশ হলো যেই প্রত্যেকটা ক্ষেত্রে এই তথ্য প্রযুক্তির সেবা বা অধিকার সব দিক থেকে কিন্তু গ্লোবালি অনেক দূর এগিয়ে গেছে। এক্স্যাক্টলি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি A21 এর কার্যক্রম সম্পর্কে। আমি একটু আগে বলছিলাম যে এটা হলো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়িত একটি তথ্য প্রযুক্তি সেবা পৌঁছে দেওয়ার একটি নাম। এই তথ্য প্রযুক্তির সেবাতে আমাদের সহযোগিতা করছে ইউএনডিপি, করছে অন্যান্য আর্থিক সংস্থাগুলো করছে, এবং বাংলাদেশ সরকারের একটি রাজস্ব খাত থেকে এটার ইয়ে থেকে। এখানে কাজ হলো যে আমাদের যে সেবাগুলো কোন কোন ইনোভেশন কোথায় হতে পারে, সেবা অর্থাৎ জনগণ যাতে সেবা প্রাপ্তির ক্ষেত্রে সময় কম লাগে, হ্যাসেল অর্থাৎ ঝামেলা কম লাগে, এবং টাকা পয়সা কম লাগে, যাতে এই গরিব মানুষগুলোকে যাতে খুব সহজেই সেবা দেওয়া যায়। আপনি চাইলে ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে বা সিটি ডিজিটাল সেন্টার থেকে আপনি যে কোনো সেবা, একজন কৃষক যে কোনো ধরনের সেবা পেতে পারেন। সুতরাং এই এটুআই গুলো কোঅর্ডিনেশন বা মুখ্য সমন্বয়কের ভূমিকা পালন করছে। যে তথ্য প্রযুক্তির সেবাগুলো আছে, আমাদের তথ্য প্রযুক্তি অধিদপ্তর আছে, তথ্য প্রযুক্তি বিভাগ আছে, আমাদের এটুআই আছে। এটুআই হলো পলিসি ডিসিশনের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদের সমন্বয়ের কাজ করে এবং তাদেরকে বিভিন্ন জায়গায় পলিসি সাপোর্ট দিয়ে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুতরাং এটা অনেক চমৎকার কাজ করছে। একটু জানি সেই প্রসঙ্গে জানি যে আপনার আশ্রয়ণ প্রকল্প এবং বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কার্যক্রম করছেন অনেক কিছু, সেই কার্যক্রমগুলো নিয়ে যদি একটু বলতেন কি ধরনের। আমরা যখন দেশ স্বাধীন হয়, দেশ স্বাধীন হওয়ার সময় দুটো জিনিস ছিল। একটি হলো আমরা রাজনৈতিকভাবে স্বাধীন হব, অর্থাৎ একটি স্বাধীন দেশ হবে। স্বাধীনতা কেন তৈরি হয়েছিল? যে আমাদের এই পূর্ববঙ্গ বা তারপর পূর্ব পাকিস্তানে এই মানুষগুলো যারা আছে, এই মানুষগুলো কিন্তু তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে না, অর্থনৈতিক মুক্তি হচ্ছে না। তাদের অর্থনৈতিক মুক্তি দিতে হবে। আমরা দেশ স্বাধীন হয়েছে, কিন্তু অর্থনৈতিক মুক্তি বলতে যা বোঝায়, অর্থাৎ একটি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য সব সুবিধাগুলো পেতে হবে। তো এই জন্য আমার প্রথমেই দরকার হলো সে খেয়ে পড়ে বাঁচবে। আমি যদি এসডিজি লক্ষ্য দেখি 2030 সালের মধ্যে, প্রধান দুটি লক্ষ্য হলো যে মানুষ না খেয়ে থাকবে না, আর মানুষ দারিদ্র্যের মধ্যে থাকবে না। এই দুটো বড় মোটা দাগের লক্ষ্য 2030-এর মধ্যে আমাদেরকে অর্জন করতে হবে। তো সেই হিসেবে আরেকটি বড় লক্ষ্য হলো আমি খেলাম, বাঁচলাম, আমার দারিদ্র্য, আমাকে থাকতে হবে, এক জায়গায় বাস করতে হবে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে যে বাংলাদেশে একটি লোকও গৃহহীন থাকবে না, কেউ রাস্তায় ঘুমাবে না, কেউ প্রান্তরে ঘুমাবে না, প্রত্যেকের একটা মাথা গোঁজার ঠাঁই থাকবে। এখন এক এক জায়গায় কারো তো জমি আছে, কারো জমি নেই। তো সেই ক্ষেত্রে যাতে চিন্তা করা হয়েছে কিভাবে আমরা তাদেরকে এই যে একটা আবাসস্থল দিতে পারি, যাতে সবাই একটা মাথা গোঁজার ঠাঁই পায়। সেক্ষেত্রে দু ধরনের লোক আছে, কারো কিছু জমি আছে, সেই জমিতে তাদের নিজেদের পছন্দ মতো আমরা একটা বাড়ি করে দিচ্ছি। আর কারো হয়তো কিছুই নাই, একদম যারা হতদরিদ্র বলছি, তাদের জমি নাই, বাড়ি কিছু নেই, তাদেরকে আমরা এএফডি অর্থাৎ আর্ম ফোর্সেস সশস্ত্র বাহিনী বিভাগের সহায়তা সরকারি অর্থে ব্যারাক হাউসের মতো করে দিচ্ছি, যেখানে তারা সুন্দর সুযোগ সুবিধা, আধুনিক যে সুযোগ সুবিধাগুলো আছে মিনিমাম, সেই সুযোগ সুবিধাগুলো পাবে, থাকার জায়গা পাবে, এবং তাদের যাতে একটা গ্রোথ সেন্টারের কাছাকাছি থাকে এবং কর্মসংস্থানের একটা সুযোগ থাকে এবং স্বাস্থ্যসেবার সুযোগ থাকে, সেই বিষয়গুলো নিশ্চিত করে তাদেরকে আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। এর পাশাপাশি সরকারের অন্যান্য যে আবাসনের সুযোগগুলো রয়েছে, এটা ক্ষেত্রগুলো বিস্তৃত করা হচ্ছে, যাতে প্রত্যেকটি মানুষই
যাতে ভদ্রস্থভাবে একটা জীবনযাপন করতে পারে। যেমন আমাদের লক্ষ্য হলো 2021-এর মধ্যে আমি 50,000 পরিবারকে একদম পুরোপুরি করে ফেলবো, আবাসনের সুবিধায় নিয়ে আসবো। চমৎকার। আমরা আরো কথা শুনবো, তবে বিরতি থেকে ফিরে এসে। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা ছিল আজকের অতিথির সঙ্গে, আরো খানিকক্ষণ কথা বলবো আমরা। আপনারাও থাকুন আমাদের সাথে। খুব ছোট্ট একটি বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি।